এসে আসতে পারলে না কেন? তাই তো বলছি, কথা বলছিলে তোমার সাথে। আচ্ছা, শোনো। আচ্ছা দেখো, আমরা এবার না একটা নতুন অ্যাপ্রোচে এগোবো। হ্যাঁ, এটাই বলার। তো দেখো, আমি আগে থেকে ছবি পাঠিয়ে দিয়েছি যে যা যা জিনিস পড়াবো। হুম। এবার সেই টপিক। হ্যাঁ। হ্যাঁ। তো যে যে টপিকগুলো আমি করাবো সেগুলো আগে থেকে পাঠিয়ে দিয়েছি। তো যে যে বিষয়গুলো করবো, এবার ওই তার মধ্যেও ওইটার কিছু একটা কপি আমার কাছে আছে, ওই খাতাটা আমার কাছে আছে। এবার অ্যাডিশন যেগুলো, মানে নতুন যেগুলো সংযোজিত হবে, ঠিক আছে, মানে ধরো নতুন কোনো কিছু যদি এক্সট্রা লেখানোর থাকে, সেটা আমি বলে দেবো, সেটা খাতায় শুধু পয়েন্ট করে লিখে নেবে। আর বাকি যেটা আছে সেটা ওই যে ছবি পাঠালাম, ঠিক আছে, ওইটা খাতায় তুলে নেবে। তুলে নিয়ে আজকে ক্লাস আছে, তো আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার সময় আজকে রাতের মধ্যেই টোটালটা টুকে আমাকে পাঠাবে। হয়েছে? হ্যাঁ, কারণ ওগুলো আমি বোর্ডে করাবো, কিন্তু বোর্ডে আমি শুধু বোঝাবো, তোমাকে বা কাউকে আমি টোকার টাইম দেবো না, শুধুমাত্র বুঝবে। কারণ ওগুলোকে আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। ওকে। তা করলে তো আছে ক্লাসেই করতে পারতো, তাই না? সে তো একই টাইম লাগতো। তাহলে করবে না, রেখে দেবে। জবে করো, সামনের বৃহস্পতিবারের মধ্যে কোনো একদিন করে নিও। ঠিক আছে। ফেলে রাখলে দেখবে তো বৃহস্পতিবার হচ্ছে না। ঠিক আছে। আর যদি না হয় তাহলে ঠিক আছে, এটা তোমার উপর আমি ছাড়লাম, আমি জানি তুমি করে নেবে। তো দেখো, একবার চেষ্টা করে দেখো, যত তাড়াতাড়ি খরচ করে দেবে। ঠিক আছে। তো দেখো, গাউসের উপপাদ্যের প্রয়োগ, আমাদের বোধহয় গাউসের উপপাদ্যের প্রয়োগটা হয়নি। ঠিক আছে, প্রয়োগটা হয়নি ইন দ্য সেন্স, প্রয়োগ শুরু হয়েছিল, কিন্তু ওই যে ঘনক, ঘনকের সেন্টারে আছে, ঘনকের বাহুর মধ্যিখানে আছে, এরকম জায়গাতে ছিল, ওগুলো অবধি হয়েছে। কিন্তু কিন্তু গোলকের ক্ষেত্রে কি হয় কি না হয়, এগুলো কিন্তু আমাদের হয়নি, সম্ভবত হয়নি। তাই তো? তুমি জানো না আমাদের কি হয়েছে কি হয়নি? তা তোমাকে যখন জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছ না কেন? তা তা দেখে নিয়ে বলার জন্যই তো বললাম। তা আমি কি না দেখে বলার জন্য বললাম? আমি তো বললাম দেখে নাও, দেখে নিয়ে জানাও। একই জিনিস যদি দুবার করি, সময় তো এমনিতেই যাবে না। বুঝলে? তো দেখো, হেডিং পাতলা গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে। পাতলা গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্র। যদি সঙ্গে সঙ্গে লিখতে পারো তাহলে লিখবে, না লিখতে পারলে থাক, আমার কাছে আমি ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। তো দেখো, পাতলা গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্র, এটা আমি কিভাবে করছি একটু দেখো। ছবি তুলে পাঠিয়ে দেওয়া আছে। তো ধরো একটা গোলক আমি নেব, পাতলা গোলীয় খোলক নেব, ঠিক আছে। কি নেব? পাতলা গোলীয় খোলক নেব। এই গোলকটার সমগ্র আধানটা ওর পৃষ্ঠে আছে। কোথায় আছে বললাম? পৃষ্ঠে আছে। আর কোনো চিন্তা নেই, আমি যেটা করাবো বোর্ডে সেটা ছবিও তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো ধরো, কি বললাম, গোলীয় পাতলা গোলীয় খোলকের সমগ্র আধান, ধরলাম মোট আধান কিউ। ঠিক আছে। এই মোট আধানটা ওর পৃষ্ঠে অবস্থিত। কোথায় অবস্থিত? পৃষ্ঠে অবস্থিত। তো আমাদের ধরো বার করতে দিয়েছে যে ওর কেন্দ্র থেকে, বলেছে ধরো ওর কেন্দ্র থেকে তিনটে অবস্থানে দেখব। ঠিক আছে। একটা হচ্ছে এ, এ অবস্থান। এ অবস্থানটা দেখো,
ওর গোলকের বাইরে অবস্থিত। কত দূরত্বে? না R1 বা RA একক দূরত্বে অবস্থিত। ঠিক আছে? তাহলে এই এ অবস্থানে গোলীয় খোলকটার জন্য এ অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? তাহলে আবার বলি, গোলীয় খোলকের জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ। যখন আমি এটা বার করব তখন আমাকে কি করতে হবে? একটা গাউসীয় তল কল্পনা করে নিতে হবে। কি কল্পনা করে নিতে হবে? গাউসীয় তল। তাহলে আমি এখানে গাউসীয় তলটা কি কল্পনা করব জানো? হ্যাঁ দেখো, গাউসীয় তল কি বললাম স্নেহা, কি কল্পনা করে নিতে হবে? তো এই গাউসীয় তলটা কিভাবে কল্পনা, দেখো আমি গাউসীয় তল কিরকম দেখতে হয় সেটা আমি লিখিয়ে দিয়েছি, যে প্রতিসম হবে, গোলীয় হবে, গোলকাকৃতি হতে পারে বা চোঙাকৃতি হতে পারে, সেরকম। তো এ বিন্দুতে আমি কি করব, এই যে আর এ এই ব্যাসার্ধ নিয়ে একটা গোলক কল্পনা করে নেব গাউসীয় তল হিসাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আর এ ব্যাসার্ধের গোলক, গোলীয় তল, গোলককে গাউসীয় তল হিসেবে ধরা হলো। বলো, বুঝলে? এবার একটা জিনিস ভাবো, ভালো মতো বোঝো। এই গাউসীয় তলটার ক্ষেত্রে এ বিন্দুতে আমি যদি একটা ক্ষেত্রফলের ছোট অংশকে ধরে নিই, এই অংশটা দেখো, খেয়াল করো স্নেহা, এই অংশটা। তো দেখো এই ক্ষেত্রফলটার জন্য ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে তো, ডিএস। হ্যাঁ, এবার ভালো মতো খেয়াল করো, এই যে আধানগুলো দেখছো প্লাস চার্জ, এই প্লাস চার্জ থেকে যে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোবে সেগুলো রেডিয়ালে আউটওয়ার্ড, মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে থাকবে। তো একটা জিনিস খেয়াল করো, এই দিকে এই যে এই ই আর এই ডিএস, কি বললাম, এই ই আর এই ডিএস, এই দুটোর মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে গাউসের সূত্রানুসারে বা গাউসের উপপাদ্য অনুসারে ভালো করে খেয়াল করবে যে কি লিখছি। গাউসের, আমি এখানে লিখি সেটা, গাউসের উপপাদ্য অনুসারে, বলো গাউসের উপপাদ্যটা কি বলেছিল? গাউস বলেছিল ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এটাই তো বলেছিল গাউস। তো ভালো মতো খেয়াল করে দেখো, ফাই মানে ই ডট ডিএস, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? তাহলে ই ডিএস কস 0 ডিগ্রি সমান সমান কিউ এনক্লোজড। বলতো এই যে গাউসীয় তল দ্বারা, কালো ডটেড লাইনের গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ কত? এই মোট আধান কিউটাই তো আবদ্ধ করেছে, তাহলে ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। বুঝতে পারলে? তাহলে দেখো ফাই ইকুয়ালস টু, একটা জিনিস খেয়াল করবে, এই যে ইটা, এই ই না সবখানে সমান, ই এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে যেহেতু ইটা ধ্রুবক, যেহেতু ইটা ধ্রুবক, ইটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তো দেখো আমি এখান থেকে ফাইটা বাদ দিয়ে দিলাম, ই ইন্টিগ্রেশন অফ ডিএস, দেখো আর এ ব্যাসার্ধের এই কালো গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ডিএস, এটা তো ডিএস, একে ইন্টিগ্রেশন করলে তো পুরো তলটা পাবো। এই পুরো তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই কত হবে? ই হয়ে যাবে দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর এ তার স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে লিখি, ই এ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর এ তার হোল স্কোয়ার। বুঝলে? এবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ মেসেজ, ঠিক আছে? তো এইটা হচ্ছে, থাক যাক আসার আসুক। হ্যাঁ,
তো দেখো তো এই জায়গাটাতে বুঝলে কি কি করলাম বলো তো পরপর। দেখো প্রথমে আমাকে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা বার করতে দিয়েছে সেই বিন্দুতে ওই ব্যাসার্ধটা নিয়ে, ওই দূরত্বের ব্যাসার্ধ নিয়ে একটা গোলক আঁকলাম, সেটা হয়ে যাচ্ছে গাউসীয় তল। ওই গাউসীয় তল কল্পনা করা হয়ে গেল। এবার এই গাউসীয় তল দ্বারা আবদ্ধ মোট আধানের পরিমাণ কত, দেখো কিউ, ক্যাপিটাল কিউ। তার মানে আমি সবই পেয়ে গেলাম, কিউ এনক্লোজডও পেয়ে গেলাম, ইডিএসও পেয়ে গেলাম। এবার পরের কাজ হচ্ছে গাউসীয় তলে একটা ডিএস কল্পনা করা, আর ওই ডিএস এর তলটা কোন দিকে আছে, ডাইরেকশন, সেটা বোঝানো। ঠিক আছে, এবার দেখো এই ডিএসটা এখানে হয়েছে বলে এরকম শুধু এটা না, আমি যদি ডিএসটাকে এখানে নিতাম না তলায়, ডিএস, এই ডিএসটাও কিন্তু এরকমই হতো বাইরে। আর দেখো তার জন্য কিন্তু ইটাও এরকমই হতো, প্যারালালি হতো। তো এই সমগ্র জায়গাতে ডিএস তুমি যেখানেই নাও না কেন, ডিএস ই এর সাথে প্যারালাল হবে। তার জন্য ই ডট ডিএস করলে ইডিএস কস 0 ডিগ্রি হচ্ছে। বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের কোন কেস, যখন আমি গোলীয় খোলক নিচ্ছি আর খোলকের বাইরে একটা বিন্দু নিচ্ছি, তখন যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার দেখো এটাকে, হ্যাঁ হ্যাঁ না, এবার দেখো, দেখো আমি তোমাকে 2 থেকে 3 মিনিট টাইম দিচ্ছি, দেখো করতে পারো কিনা, দেখো করতে পারো কিনা, কতটা স্পিডে করতে পারো। আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি স্নেহা। এরপরে আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে যখন গোলীয় খোলকের ওপরেই একটা বিন্দু নেব। কি বললাম, যখন গোলীয় খোলকের ওপরে একটা বিন্দু নেব। ঠিক আছে, দেখে নাও। তো ধরো এটা হচ্ছে গোলীয় গোলকটা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে গোলীয় খোলকটা। ঠিক আছে, এবার এর ওপরে ধরো এবার আমাকে একটা বিন্দু নিতে হবে, সেটা ধরো বি বিন্দু। সেই বি বিন্দুটা গোলকের পৃষ্ঠের খুব কাছে একটা বিন্দু নিলাম। ঠিক আছে, আর বি, আর এই আর বিটা কি লিখলাম, পৃষ্ঠে গোলীয় খোলকের, কোথা বার করতে হবে, ই, গোলীয় খোলকের পৃষ্ঠে কোথা বার করতে হবে, ই, হ্যাঁ বি বিন্দুতে। তাহলে বলো আর বি সমান সমান ব্যাসার্ধ, খোলকের ব্যাসার্ধ, আর বি সমান সমান খোলকের ব্যাসার্ধ। এবার এবার দেখো আমাদের এর পরে যে জিনিসটা কনসিডার করতে হবে, যেহেতু একটা গোলীয় খোলকের খুব কাছে, মানে গোলীয় খোলকের পৃষ্ঠের খুব কাছে, তাহলে ধরে নেবো বি বিন্দুটা প্রায় পৃষ্ঠের উপরে অবস্থিত। আর সেক্ষেত্রে মোট আধানটা ধরে নেব কেন্দ্রে অবস্থিত, মোট আধান কিউ। তাহলে ধরে নি মোট আধান, কি বললাম, মোট আধান, মোট আধান আগে কত ধরেছিলাম, কিউ, ক্যাপিটাল কিউ। ধরে নেব এক্ষেত্রে, ধরে নেব যে মোট আধান গোলক খোলকের কেন্দ্রে অবস্থিত। এক্ষেত্রে মোট আধান খোলকের কোথায় অবস্থিত, কেন্দ্রে অবস্থিত। তাহলে আমি ধরে নেব যে কিউটা এখানে আছে, বুঝলে? তাহলে দেখো কোথায় বার করতে হবে, ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি আধানটা কত দেখে নিলাম, আর কোথায় আছে দেখে নিলাম, কোথায় আছে বি বিন্দুটা কোথায় আছে আর আধানটা কোথায় আছে দেখে নিলাম। সেকেন্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে কি আমাদের কি করতে হবে, গাউসীয় তল কল্পনা করতে হবে। কি করে কল্পনা করতে হবে বলো, গাউসীয় তল। গাউসীয় তল হিসাবে আমি এখানে এই যে বি, আর বি ব্যাসার্ধের একটা গোলককে কনসিডার করে নেব। ঠিক আছে, আর বি ব্যাসার্ধের গোলক, আর বি ব্যাসার্ধের গোলককে কি করলাম বলো,
গাউসীয় তল হিসাবে কনসিডার করলাম। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা ডিএস নিই, ডিএস ডিএস এ দেখো, ডিএস এদিকে হচ্ছে, তাই তো? হুম। এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে আধানটা আছে, এই আধানের জন্য ইটা দেখো এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে গাউসীয় তল গেল। গাউসীয় তল কল্পনা করার পর আমাকে কি কল্পনা করতে হবে? ডিএস। তারপরে কি দেখতে হবে? ডিএস আর ই এর মধ্যবর্তী কোণটা কত? কত? 0 ডিগ্রি। তাহলে দেখো গাউসের উপপাদ্য অনুসারে কি লিখবো দেখো, গাউসের উপপাদ্য অনুসারে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফাই, সুতরাং ফাই ইকুয়ালস টু ই ডিএস কস 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ এনক্লোজড কত? কি ধরে নেব? এই আরবিটের জন্য মোট আধান কিউটা ভেতরে আছে, ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। ইটা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইন্টিগ্রেশন অফ ডিএস করলে কি হবে? 4 পাই আর বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। আর বি মানে কি গো? কিউ বাই 4 পাই এপসাইলন নট আর বি তার হোল স্কোয়ার। সুতরাং ই বি সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর তার স্কোয়ার। হ্যাঁ, কারণ এই দুটো বিন্দু খুব এইখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু খুব কাছাকাছি অবস্থিত। হ্যাঁ, পৃষ্ঠে। এইটা তাহলে কোথায় বেরোলো? এই যে এটা হচ্ছে পৃষ্ঠে, পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, ডিএস, ডিএস এর ইন্টিগ্রেশনটা হচ্ছে গিয়ে, এটা তো গোলক, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 4 পাই আর স্কোয়ার, বুঝলে? আচ্ছা, এই কেসটা বোঝা গেল। এই কেসটার পরের কেসটা হচ্ছে যখন আমি বিন্দুটাকে গোলীয় খোলকের ভেতরে নেব। তো দেখো, তাহলে দেখো এই যে গোলীয় খোলকটা কোথায় নির্ণয় করব? খোলকের ভেতরে একটা বিন্দুতে, ধরে নেব সেটা সি বিন্দু। সি বিন্দু, কেন্দ্র থেকে এটা দূরত্বটা কত? আর সি। কেন্দ্র থেকে দূরত্বটা কত? আর সি, ঠিক আছে? আর এর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে কোথা বার করবো স্নেহা? হ্যাঁ, খোলকের ভেতর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুতে। এক্ষেত্রে কোন বিন্দু? সি বিন্দু, ঠিক আছে? সেই সি বিন্দুটা কেন্দ্র থেকে দূরত্ব কত? আর সি, আর ইকুয়ালস টু আর সি, ঠিক আছে? এবার আমাদের তারপরে কি কনসিডার করতে হবে? আমাদের মোট আধানটা দেখতে হবে। তো দেখো আধানটা কোথায় আছে? খোলকের পৃষ্ঠে। পৃষ্ঠে আছে। তাহলে মোট আধান আছে কিউ, সেটা আছে পৃষ্ঠে। এবার ব্যাপারটা হচ্ছে সিতে ভালো করে খেয়াল করবে, এখানে কিউ এনক্লোজডটা আমি পরে বার করব, আগে আমি এখানে গাউসীয় তলটা ধরে নেব। দেখো গাউসীয় তল কি ধরে নেবো জানো? এই যে আর সি ব্যাসার্ধের গোলককে গাউসীয় তল হিসেবে ধরে নেব। হ্যাঁ, তাহলে আর সি ব্যাসার্ধের গোলক। তাহলে বলো তো এই গোলকটা, এই আর সি ব্যাসার্ধের গোলকটা কতটুকু আধানকে আবদ্ধ করে রেখেছে?
জিরো, ঠিক আছে, কিউ এনক্লোজড জিরো। কি বললাম? এই জায়গাটা বোঝা দেখো কেন হলো, আগের বার কেন কিউ এনক্লোজড জিরো হলো না, এবার কেন হলো? আগের বার দেখো পৃষ্ঠের একটুখানি বাইরে বের করেছিলাম বা পৃষ্ঠেই ছিল, তাই পুরো আধানটা পাচ্ছিল, কিন্তু এবার তো আমি পৃষ্ঠের ভেতর ঢুকে গেছি, ভেতরে ঢুকে গেছি, এবার কোনো আধান এখানে নেই, সব আধান কোথায় আছে? স্নেহা, পৃষ্ঠে আছে, আর আমি ঢুকে গেছি পৃষ্ঠের ভেতরে, তাই জন্য কিউ এনক্লোজড কত? জিরো। তাহলে এবার গাউসের উপপাদ্য অনুসারে কি পাই দেখো। আচ্ছা, গাউসের উপপাদ্য তো পরে আসবে, আমাকে তো এবার কি ধরতে হবে? একটা ডিএস ধরতে হবে, ডিএস। তাহলে দেখো ডিএস, ডিএস এই বরাবর, ঠিক আছে, তাহলে ডিএস এই বরাবর আর ইও দেখো এই বরাবর, ঠিক আছে। তাহলে গাউসের উপপাদ্য অনুসারে এদিকেই করি পুরোটা। গাউসের উপপাদ্য অনুসারে কি হচ্ছে বলো? ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তো দেখো ই ডিএস cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 0/epsilon নট, তাহলে ইটা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু 0, সুতরাং ই ইকুয়ালস টু 0, ইসি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে ভেতরে, সুতরাং ইসি ইকুয়ালস টু 0। বুঝলে কিনা দেখো। তাহলে দেখো এটা যদি বোঝা হয়, এই তিনটে দিয়ে না একটা গ্রাফ আছে, এই তিনটের উপরে নির্ভর করে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা দেখো কি হবে। তাহলে ই এ কত, ই বি কত, ই সি কত, এটা আমরা বুঝলাম তো। বলো ই এ কত বেরিয়েছে? ছবি দেখো। হুম, হ্যাঁ, এদিকে দেখো, আমি ধরে নেব, দেখো গ্রাফটা আঁকছি, দেখো এটা হচ্ছে আর, ঠিক আছে, ব্যাসার্ধ, আর ঠিক আর এরই সেম দূরত্ব হচ্ছে কি এটা, তাহলে এটা হচ্ছে কি কত? আর, ঠিক আছে। তাহলে দেখো আমি গ্রাফ আঁকবো, এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর থাকবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এক্স অক্ষ বরাবর থাকবে কেন্দ্র থেকে দূরত্ব আর, আরটা কি বললাম? আর ইকুয়ালস টু কেন্দ্র থেকে, বলো, কেন্দ্র থেকে দূরত্ব আর, ঠিক আছে, এটা থাকবে। এবার এই কেন্দ্র থেকে দূরত্বটার ক্ষেত্রে দেখো আমি কি করছি, ভালো করে খেয়াল করবে, যখন আমি এই গোলীয় খোলকের ভেতরে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে যাচ্ছি, সেটা কত বেরোচ্ছে? আর সি কত বেরিয়েছে? জিরো। তাহলে দেখো এইটা জিরো হবে, এটা বোঝা গেল? জিরো। আমি কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধ আর অব্দি যাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত পাবো? জিরো। এবার আমি এইখান থেকে উঠবো হচ্ছে গিয়ে, দেখো পৃষ্ঠে 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 কত পাই আমি ইয়ের মান? আর বি কত? ইবি ইকুয়ালস টু 1/4π/0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, বুঝলে? এটা কি বললাম? ম্যাক্সিমাম ভ্যালু। এর পরে তুমি যত এই পৃষ্ঠ থেকে দূরে যাবে, মানে তুমি যত এখান থেকে আর এর মান বাড়াতে থাকবে, তত সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে, দেখো ই ইকুয়ালস টু 1/4π/0
কিউ বাই স্মল আর স্কোয়ার, তার মানে কি দেখো 4 পাই এপসাইলন নট ধ্রুবক, কিউ ধ্রুবক, তাহলে দেখো ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে হ্যাঁ প্যারাবোলা, এদিকে দেখো এইভাবে কমবে। ঠিক আছে, তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি কিরকম হলো, এই পোর্শনে হচ্ছে কি ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। ঠিক আছে, এইটাই কিন্তু গ্রাফ। তাহলে গ্রাফটা কিরকম দেখতে হলো, দেখো আমি যদি সিম্পলিস্টিক ওয়েতে দেখাই, গ্রাফটা দেখতে এরকম হলো, কিরকম হলো এরকম। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফটা হলো, বোঝাতে পারলাম? কোনটা নেমে গেল কেন, কারণ দেখো এটা তো বর্গের সাথে ব্যস্তানুপাতিক, যত আর বাড়বে ওর মান আরো বেশি করে কমবে, ইয়ের মান বর্গের আকারে কমবে। ঠিক আছে, এটা হচ্ছে কোন ফর্মুলাটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, প্যারাবোলা। ঠিক আছে, এটাই বোঝা গেল। এই গ্রাফটা খুবই ভাইটাল। তো দেখো এইটা হচ্ছে গাউসের উপপাদ্যের গোলকের ফার্স্ট কেস, যখন আমি গোলীয় খোলক নিচ্ছি। কিন্তু যদি এরকম হয় যে গোলীয় খোলক না দিয়ে আমাকে বলে দিল যে একটা নিরেট ধাতব গোলক, নিরেট নিরেট ধাতব গোলক, তখনও কিন্তু সেম একই কেসগুলো হবে, ভালো মতো জেনে রাখো। নিরেট ধাতব গোলকের জন্য একই কেস হবে, যে কেসটা একটা ধাতব খোলক, খোলক মানে শেল, এর জন্য হয়েছে। আমি যদি একটা হলো স্ফিয়ার, একটা ফাঁপা গোলক নিই ধাতব গোলক, তাহলে সেক্ষেত্রে যে কেসটা হচ্ছে একটা নিরেট ধাতব গোলক নিলেও একই কেস হবে। কেন জানো তো, দেখো ধাতুর ক্ষেত্রে আমরা কি জানি, তার আধানগুলো কোথায় থাকে, সব পৃষ্ঠে চলে আসে। হ্যাঁ, এবার ধাতব সেটা খোলক হলেও পৃষ্ঠেই থাকবে, আর পুরো নিরেট গোলক হলেও আধানগুলো পৃষ্ঠেই থাকবে, তাহলে কেসগুলো সব সেম হবে। তাহলে বোঝা গেল, আলাদা কিছু নাই। এবার আমরা নেক্সট কেস করব, দেখো কি। এবার আমরা করব অন্তরিত অধাতব পরিবাহী, অধাতব না অপরিবাহী গোলক। ঠিক আছে, অন্তরিত অপরিবাহী গোলক, গোলকের ই নির্ণয়। ভালো করে বোঝো, অন্তরিত অপরিবাহী গোলকের কি ই নির্ণয়। এবার প্রশ্নটা দেখো ভালো মতো, অন্তরিত পরিবাহী বললাম, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে, আগে পরিবাহীটা বলি, পরিবাহীর যেখানেই আধান দাও না কেন ওই আধানটা ঘুরে ফিরে ওর পৃষ্ঠে চলে আসে। কিন্তু অপরিবাহীর ক্ষেত্রে তুমি যেখানে আধান দেবে আধানগুলো সেখানেই আবদ্ধ অবস্থা থাকবে, চলাচল করতে পারবে না। এইটা হচ্ছে ফারাক। তার জন্য অন্তরিত অপরিবাহী গোলকের ক্ষেত্রে আমি দেখব তিনটে কেস কি কি হয়। প্রথম কেসটা দেখো, তাহলে এটা হচ্ছে অন্তরিত অপরিবাহী গোলক, ওর আধান পুরো জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এবার ধরো আমি কি করছি, আমি সেই একই এ বিন্দুতে বার করব আর এ। তাহলে বলো ফার্স্ট প্রশ্ন কি ছিল আমাদের, কোথায় বার করবো, তাই তো? তো গোলকের কেন্দ্র থেকে আর এ দূরত্বে হলো, কোথায় বার করবো হয়ে গেল। এবার মোট আধান কত, সে নেক্সট প্রশ্ন ছিল মোট আধানটা কত। মোট আধান ধরে নিলাম ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এবার আমাদের নেক্সট আসছে গাউসীয় তল কি ধরবো। ঠিক আছে, বলো তো স্নেহা গাউসীয় তল কি ধরবো।
আর এ ব্যাসার্ধের একটা গোলককে গাউসীয় তল হিসেবে ধরবো। তাহলে গাউসীয় তল কি ধরবো? আর এ ব্যাসার্ধের, হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। আর এই ব্যাসার্ধের গোলক নিলাম। এবার তাহলে বলো যে কিউ এনক্লোজড কত হচ্ছে? হ্যাঁ, এই টোটাল গাউসীয় তল কতটা আধানকে এনক্লোজ করেছে? কিউ আধানকে এনক্লোজ করেছে, একদমই তাই। এবার আমি কি করব, ডিএস নেব, ডিএস, তাই তো, ডিএস নেব। তো দেখো এই ডিএসটা এই বরাবর হবে, আর ইও দেখো এই বরাবরই হবে, ঠিক আছে। তাহলে বলো গাউসের উপপাদ্য দিয়ে বলো কি হয়। গাউসের উপপাদ্যটা বলো, ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে দেখো ই ডিএস cos 0 ডিগ্রি ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। তো ইটা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইন্টিগ্রেশন অফ ডিএস মানে কত হচ্ছে, 4 পাই আর এ স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে দেখো ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর এ স্কোয়ার। সুতরাং ই এ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর এ স্কোয়ার, ঠিক আছে। একই একই সেম, বুঝে গেল? হ্যাঁ, তাহলে দেখো, ঠিক আছে স্নেহা। এবার তাহলে নেক্সট পৃষ্ঠে, পৃষ্ঠে কি হবে করে মুছে দিলাম। মানলো ভাই, আবার সেই পুরনো শুরু হয়ে গেছে। দেখো পৃষ্ঠে, পৃষ্ঠে মানে কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, আর বিতে, বি ধরো বিটা খুব কাছে, ঠিক আছে। তাহলে কোথায় নির্ণয় করব, আধান হচ্ছে পৃষ্ঠে, ঠিক আছে, আর বি দূরত্ব। এবার হচ্ছে এখানে আমি দেখবো মোট আধান কত, মোট আধান হচ্ছে কিউ ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার এই আর বি দূরত্ব আমাকে কি করতে হবে, কনসিডার গাউসীয় তল। গাউসীয় তলটা কি ধরবো, আর বি ব্যাসার্ধের একটা, দেখো এখানে কিন্তু আর বি সমান সমান আর ব্যাসার্ধ, তাহলে আর বি ব্যাসার্ধের গোলক। তো দেখো এই আরবি ব্যাসার্ধের গোলকটা গাউসীয় তল হিসেবে ধরলাম। তাহলে বলো কিউ এনক্লোজড কত রইল, কিউ, কিউ এনক্লোজ কত রইল, কিউ। এবার আমাকে বলো গাউসের উপপাদ্য অনুসারে কি হবে। গাউসের উপপাদ্য অনুসারে হয়ে যাবে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। ওই দেখো আমরা কি করলাম, আমরা ডিএস তো ধরতে ভুলেই গেছি, এ বাবা, এদিকে দেখো ডিএস ধরবো, এই যে ডিএস এর ডাইরেকশন এদিকে আর ই এর ডাইরেকশন এদিকে। তাহলে ই ডট ডিএস ইকুয়ালস টু, হ্যাঁ, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos 0 ডিগ্রি ইকুয়ালস টু কিউ এনক্লোজড মানে ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট।
তাহলে ই বাইরে বেরোচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএস কিউ বাই এপসাইলন নট, তাহলে ই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। সুতরাং ই ইকুয়ালস টু 1 বাই ই বি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, সেম আগেরটার মতোই, গোলীয় গোলকের মতোই। ঠিক আছে, বুঝলে? বুঝলে? এবার হচ্ছে আমরা থার্ড কেসটা করবো। হ্যাঁ, থার্ড কেসটা মানে যখন ভেতরে নেব অর্ধ পরিবাহী, অপরিবাহী। তাহলে বলো স্নেহা, এরপরে কোন কেস নেব? তা ওটা তো ও জিজ্ঞাসা করলো। এরপরে নেব ভেতরে, ভেতরে ভেতরে। তো খেয়াল করবে, এটা ধরো কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র থেকে টোটাল ব্যাসার্ধটা ধরলাম আর। তো আমাদের কোথায় নির্ণয় করতে হবে? সি বিন্দুতে। সি বিন্দুটা কোথায় আছে? ভেতরে একটা বিন্দু আছে সি। তাহলে এখান থেকে দূরত্বটা কত? আর সি। তাহলে আমাদের কোথায় ই নির্ণয় করতে হবে? ভেতরের যে কোনো বিন্দুতে, সেটা কত? আর সি। ঠিক আছে, মোট আধান কত? হ্যাঁ, মোট আধান কিউ ধরে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আমাকে একটা কি করতে হবে? গাউসীয় তল কল্পনা করতে হবে। গাউসীয় তলটা কি হবে? আরসি ব্যাসার্ধের, আরসি ব্যাসার্ধের গোলক। ঠিক আছে, এবার আমাদের ভাইটাল পার্ট যেটা, সেটা হচ্ছে কিউ এনক্লোজড বার করা। ঠিক আছে, কিউ এনক্লোজড। ভালো করে খেয়াল করে দেখো, এই আরসি ব্যাসার্ধটা কতটুকু আধানকে এনক্লোজ করছে। এটা কিন্তু আধানকে আবদ্ধ করছে, কিছুটা পরিমাণ আধানকে। এ দেখো 1 2 3 4 5 এরকম করছে, কিন্তু এতটাও না। এবার আমরা এটাকে কিভাবে বার করব, ভালো মতো খেয়াল করে দেখবে। ঠিক আছে, এটা কিভাবে বার করব, এই অঙ্কটার এখানেই হচ্ছে কি বিশেষত্ব। ঠিক আছে, তো ধরে নেব মোট আধান কিউ, মোট আয়তন, যেহেতু গোলক তাই আমাকে আয়তন দিয়ে কাজ করতে হবে। দেখো মোট আয়তন কত গোলকের? 4/3 পাই আর কিউব। তাহলে আধানের, তাহলে একক, একক আয়তনে আধান, একক আয়তনে আধান কত হবে গো? মনে আছে কি দিয়ে ডিনোট করা হয়? রো, রো দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, দেখো রো ইকুয়ালস টু হয়ে যাবে মোট আধান কিউ বাই মোট আয়তন 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এটাকে এখানে রাখো। এবার বলো কিউ এনক্লোজড মানে এই গাউসীয় তলটা কতটা আধানকে এনক্লোজড করছে। এই গাউসীয় তলের আয়তন কত গো? স্নেহা, আয়তন 4/3 পাই আর সি কিউব, তাই তো? তাহলে গাউসীয় তলের আধান কত? সুতরাং গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধান কত? কিউ এনক্লোজড ইকুয়ালস টু, দেখো একক আয়তনে আধান রো, তাহলে 4/3 পাই আর কিউব আয়তনে আধান 4/3 পাই আর কিউব ইন্টু রো।
তাহলে 4/3 পাই RC কিউব ইন্টু রো, তাহলে 4/3 পাই RC কিউব ইন্টু রো, রো মানে কত কিউ বাই 4/3 পাই আর কিউব, 4/3 পাই কেটে গেল, তাহলে দেখো RC কিউব বাই আর কিউব ইন্টু কিউ, এটা হচ্ছে কিউ এনক্লোজড। ঠিক আছে, তাহলে কিউ এনক্লোজ বেরিয়ে গেল। নেক্সট আমরা কি বার করব, আমরা আমাদের ডিএসটা লাগবে, ডিএস। তাহলে ডিএস ধরে নি এখানে, ডিএস, আর ডিএস যেদিকে ইও সেদিকে, তাহলে এবার আমরা গাউসের উপপাদ্য থেকে পাই, হুম হুম হ্যাঁ ওভারল্যাপ হয়েছে তো। গাউসের উপপাদ্য অনুসারে কি গো, ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এবার দেখো ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos 0 ডিগ্রি, কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড মানে 1/epsilon নট আগে লিখছি, RC কিউব বাই আর কিউব ইন্টু কিউ, একদম কারেক্ট। তাহলে দেখো ইটা বাইরে বেরোচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডিএস, এটা হয়ে যাচ্ছে 1/epsilon নট RC কিউব বাই আর কিউব ইন্টু কিউ। ঠিক আছে, তো দেখো ই ইন্টিগ্রেশন অফ ডিএস কত হয় গো, এই দেখো এইটা 4 পাই RC স্কোয়ার ইকুয়ালস টু 1/epsilon নট RC কিউব বাই আর কিউব ইন্টু কিউ। তাহলে দেখো ই ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই epsilon নট RC কিউব বাই আর কিউব ইন্টু RC স্কোয়ার ইন্টু কিউ। খেয়াল করে দেখো তো, দেখো RC স্কোয়ারটা ভাগ হয়ে যাচ্ছে, RC স্কোয়ার RC কিউব কেটে গেলে কত পড়ে থাকে RC, সুতরাং ই ইকুয়ালস টু 1/4 পাই epsilon নট, দেখো ভালো মতো খেয়াল করো, কিউ বাই ক্যাপিটাল আর কিউ ইন্টু RC, এটা হচ্ছে ইসি, তাই তো। আমি অন্য কোথাও ওরকম লেখাইনি, কিন্তু এখানে লেখাচ্ছি, দেখো 1/4 পাই epsilon নট ধ্রুবক, ক্যাপিটাল কিউ ধ্রুবক, ক্যাপিটাল আর কিউবও ধ্রুবক, পুরোটাই ধ্রুবক। তাহলে দেখো ইসি প্রপোর্শনাল টু আরসি। ঠিক আছে, তাহলে এটা দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ফর্মুলা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই যে কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ অবধি ই ভার্সেস আর লেখচিত্রটা কিরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। হয়েছে, এটা বোঝো। চলো আমরা নেক্সট টপিকে যাই। ও নেক্সট টপিক কি বলছি, এইটারই তো গ্রাফ আঁকা বাকি আছে, তাই তো। এটার গ্রাফটা কিরকম হবে একটু দেখো, স্নেহা শুনছো? দেখো এইটার গ্রাফটা কিরকম হবে। তো কেন্দ্র থেকে শুরু করে ব্যাসার্ধ অবধি মানে পৃষ্ঠ অবধি ই ভ্যারিজ অ্যাজ আর। ঠিক আছে, পৃষ্ঠে গিয়ে এটা সর্বোচ্চ হয়ে যায় 1/4 পাই epsilon নট কিউ বাই আর স্কোয়ার। এরপর থেকে এইটা আবার সেম, মানে আগেরটার মতো হয়ে যায়, ই ভ্যারিজ অ্যাজ 1/r²। আর উঠবে না, উঠে তো এখানে থেমে যাবে, উঠতে 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 এতটাই উঠবে, তারপর আবার নামবে, যত দূরে যাবে তত আরো কমতে থাকবে। হ্যাঁ, জিরো থেকে, আগেরটা এখান থেকে এতদিন জিরো ছিল, নেমে গেছিল। ঠিক আছে, তাহলে দেখো আগেরটার কেস এরকম ছিল, এই কেসটা হচ্ছে এরকম,
ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে গ্রাফের ছবিটা পাঠাই। নেক্সট টপিক, অসীম দীর্ঘ ঋজু তারের। অসীম দীর্ঘ ঋজু তারের জন্য ই, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ স্নেহা, এটা অসীম দৈর্ঘ্য, ঋজু মানে সোজা, বেঁকা না, সোজা। ঠিক আছে, তো দেখো অসীম দীর্ঘ ঋজু তারের জন্য ই যদি আমাকে বের করতে হয়, ঠিক আছে, তো অসীম কেন ডট ডট দিয়ে দিচ্ছি, মানে অসীম অব্দি যাচ্ছে, ওপরে নিচে অসীম অব্দি যাচ্ছে। তো এই যে তারটা, এটা ধরে নিচ্ছি যে ধনাত্মক আধান সুষমভাবে আহিত। হ্যাঁ, পৃষ্ঠ, কোনো তল, এটা রড পুরো। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে এই দীর্ঘ ঋজু তার থেকে আর দূরত্বে একটা বিন্দু নিয়েছো এ, এইখানে তোমার ই কত হবে এই তারটার জন্য। তাহলে কি বললাম, আর দূরত্বে এ বিন্দুতে ই নির্ণয়। বুঝতে পারছি কি করতে হবে, আর দূরত্বে এ বিন্দুতে ই নির্ণয়। মোট আধান ধরে নিলাম কিউ, মোট আধানটা কিউ ধরে নিচ্ছি, কিন্তু এটা তো অসীম দীর্ঘ। ঠিক আছে, আমাদের কিন্তু এরকম ধরা সম্ভব না। তো আমরা কি করব, আমরা ধরে নেব যে যেইটা সরি যে দূরত্বে আছে সেই দূরত্বের ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙকে কল্পনা করে নেব, যে চোঙটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে আমাকে কি কল্পনা করতে হবে, ভূমির দৈর্ঘ্য এল, ভূমির দৈর্ঘ্য এল, যার ভূমির ব্যাসার্ধ আর। তো দেখো গোলক ধরলে হতো না, এটা সিমেট্রি হতো না, মানে প্রতিসম হতো না। তাহলে কি বললাম, আর ব্যাসার্ধের ভূমি বিশিষ্ট এবং এল দৈর্ঘ্যের লম্ব বৃত্তাকার চোঙ কল্পনা করা হলো। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, একটা চোঙের কটা তল, কি 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 হ্যাঁ, উপরে একটা সমতল বৃত্তাকার তল, নিচে একটা সমতল বৃত্তাকার তল, আর সাইডে বক্রতল। ঠিক আছে, তিনটে তল। হ্যাঁ, তো যাই হোক, আগে গাউসীয় তলটা তো ঠিক আছে বুঝলাম, গাউসীয় তলের দ্বারা আবদ্ধ আধান, মোট আবদ্ধ তড়িতাধান কিউ এনক্লোজড বার করতে হবে, বুঝলে? তো দেখো কিউ এনক্লোজড কিভাবে বার করব, কিউ এনক্লোজড কিভাবে বার করব, আমাদের জানো তো এখানে যে মোট আধান দিয়ে দিয়েছে, এই মোট আধানটা কখনো ক্যালকুলেট করা সম্ভব না, আমাদের একক দৈর্ঘ্যে আধান দেওয়া উচিত। ঠিক আছে, কি দেওয়া উচিত, একক দৈর্ঘ্যে আধান, মানে
ল্যামডা ইকুয়ালস টু আধানের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব। তার মানে কি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত? ল্যামডা। ল্যামডা মানে কি আধানের রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব মানে কি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা। তাহলে বলো তো এইটা তো এল, এইটা এল, তাহলে এইটাও কত? এল। তাহলে একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যে আধান কত? এল ল্যামডা, ল্যামডা এল। তাহলে কিউ এনক্লোজড কত? দেখো এই যে এই পুরো জায়গাটা দিয়ে এনক্লোজ করেছে ল্যামডা এল, ঠিক আছে। এবার এই জিনিস খেয়াল করো, ই এগুলো সব হচ্ছে ই, ঠিক আছে। এবার আমাকে ই দেখে নিয়েছি, এবার আমাকে ডিএস দেখতে হবে, ডিএস। তো দেখো এখানে ওপরের একটা তলের জন্য ডিএস এই বরাবর, নিচের একটা তলের জন্য ডিএস এই বরাবর, আর এই বক্রতলের জন্য আমি ডান দিকে ধরছি ডিএস এই বরাবর, ঠিক আছে। তিনটে ডিএস হলো তো। হ্যাঁ, কোন ডিএসটা? আসলেটা, আসলে ধরবো সবই, এটাও ধরবো, এটাও ধরবো, এটাও ধরবো, সবই তো তিনটে তল তো, উপরে একটা তল, নিচে একটা তল, আর সাইডে একটা তল। সেটা তো পরে দেখছি, তুমি আগে বলো তিনটে ডিএস, বুঝতে পারলে? এবার তাহলে দেখো গাউসের উপপাদ্য থেকে কি পাই। গাউসের উপপাদ্য অনুসারে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে দেখো এই যে এইটা ই ডট ডিএসটা আমি দেখবো যে কটা তল আছে এখানে, এই তলটার নাম দিয়ে দেবো। এটা ধরলাম 1 নাম্বার তল, এটা 2 নাম্বার তল, এটা 3 নাম্বার তল। তাহলে এখানে দেখো লিখবো, ভালো করে খেয়াল করবে। 1 নাম্বারের জন্য ই ডট ডিএস প্লাস 2 নাম্বারের জন্য ই ডট ডিএস প্লাস 3 নাম্বারের জন্য ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড। কিউ এনক্লোজড কত? ল্যামডা এল বাই এপসাইলন নট। এবার দেখো তো ফার্স্ট যে তলটা আছে তার ক্ষেত্রে ডিএস আর ই এর মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, ই ডিএস কস 0 ডিগ্রি, এটা হচ্ছে ফার্স্ট তলটা। সেকেন্ড তলে দেখো এটা ডিএস আর এটা ই, বা এটা ই 90 ডিগ্রি, তাহলে 0। থার্ডেও দেখো 0, তাহলে ল্যামডা এল বাই এপসাইলন নট। কস 90 0, কস 90 0। এটা বুঝলে স্নেহা? এই দেখো 90 ডিগ্রি, এই দেখো 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো ই বেরোলো ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন নট। ডিএস মানে কি বক্রতলটার ক্ষেত্রফল। বলো, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর এল, ঠিক আছে। এই এল কেটে গেল, তাহলে ই এর মান কত বেরোলো? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, ঠিক আছে। এইটা হচ্ছে ই এর মান। তো এটাকে যদি আমাকে এপসাইলন নট 4 পাই দিয়ে করতে হয় তাহলে কি লিখবো? ই ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2 ল্যামডা বাই আর স্কোয়ার। আর স্কোয়ার না আর, 2 ল্যামডা বাই আর, ঠিক আছে। ঠিক আছে, তো চলো এরপরে অসীম পরিবাহী, অসীম পরিবাহী দ্বারা হুম অসীম দীর্ঘ পরিবাহী পাত, পাতের ই, ঠিক আছে। অসীম দীর্ঘ, অসীম দীর্ঘ পরিবাহী পাতের ই নির্ণয়। তো কি করব দেখো, একটা অসীম দীর্ঘ পাতের জন্য আমি
তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল কনসিডার করে নেব। মানলো, ঠিক আছে তো? তো আমাকে এখানে কি বলে দেবে? আমাকে এখানে বলে দেবে যে এই পাতটা থেকে আর দূরত্বে একটা বিন্দুতে ই বার করতে, ঠিক আছে? ই নির্ণয় করতে দেবে। সেক্ষেত্রে আমাকে যে জিনিসটা বলে দেওয়া থাকবে সেটা হচ্ছে পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব কি গো? একদম কারেক্ট বলিয়াছ, সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তো গাউসীয় তল আমাকে এখানে একটা ধরে নিতে হবে। কি ধরবো? এই যে আর দূরত্বেই এখানে ধরে নেব, হ্যাঁ, আলফা ব্যাস, আলফা ক্ষেত্রফলের একটা তল। এবার এই তলটা শুধু এখানে থাকবে না, এই তলটা আমি দেখবো যে এখান থেকেও পেছনের দিকেও এক্সটেন্ড করে যাবে, কারণ আধান তো পেছনেও আছে। শুধু কি একদিকে আছে পাতের আধান? পেছনের দিকেও তো আছে, সে পেছনেও এক্সটেন্ড করে যাবে। এটাও আলফা, আর এই যে দেখছি এটাও আলফা, ঠিক আছে? তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব এটা। এবার আমি গাউসীয় তল কি কল্পনা করব? গাউসীয় তল কল্পনা করব আলফা ক্ষেত্রফল বিশিষ্ট এবং আর দৈর্ঘ্যের চোঙ। বুঝতে পারলাম? তাহলে কিউ এনক্লোজড কত হবে? দেখো, আমি জানি যে একক ক্ষেত্রফলে আধানটা হচ্ছে ল্যামডা, তাহলে আলফা ক্ষেত্রফলে আধানটা কত? ল্যামডা আলফা, তাই তো? কিন্তু এখানে আলফা ধরুন, আমাদের টোটালটা দরকার। কি হয়েছে? বলো বলো। ল্যামডা কি বললো? আমিও ল্যামডা বলেছি না? সরি, সিগমা আলফা। কি বললাম? সিগমা আলফা। এবার আমার এখানে দেখো ডিএস ধরার কথা ছিল, ঠিক আছে? আমি এখানে পুরো ডিএস ধরবো না, আমি এখানে কি করব, ডাইরেক্ট আলফা ধরে করবো, যেহেতু আমি আলফার ক্ষেত্রফল একটা নিয়ে নিয়েছি। এবার তুমি এটাকে না আরো ভালো হয়, দাঁড়াও একটু এটাকে একটু ভাবি। আমি এটাকে যদি ডিএস ধরে করি, একটা কাজ করি, আমি এখানে ডিএস ধরি বা ডি আলফা ধরি। কত ধরবো? ডি আলফা। আমি এটাকে ধরে নিচ্ছি ডি আলফা, তাহলে এটা কত হয়ে যাবে? সিগমা, সিগমা ইন্টু ডি আলফা হয়ে যাবে। এবার দেখো এই যে ডি আলফা ক্ষেত্রফলটা, এটাও এইদিকে আর ইটাও এইদিকে, ঠিক আছে? তাহলে একই দিকে, আর এদিকে পেছনের দিকেও ডি আলফাটা পেছনের দিকে, ইটাও পেছনের দিকে, দুদিকেই সেম, ঠিক আছে? তাহলে গাউসের উপপাদ্য অনুসারে গাউসের উপপাদ্য অনুসারে phi equals to integration of E ds equals to q enclosed by epsilon naught, ঠিক আছে? এবার দেখো, এই যে ইডিএস মানে দুটো তল আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ঠিক আছে? তাহলে একটা লিখবো, দুটো লিখবো, এটা হচ্ছে ইডিএস 1, ঠিক আছে, প্লাস ইডিএস 2 ইকুয়াল টু কিউ, কিউ এনক্লোজড মানে কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিগমা ডি আলফা, কিন্তু এটা তাহলে এটা ডি কিউ হবে শুধু এইটুখানির জন্য।
ডি কিউ। তাহলে আমার দরকার কি, আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে সিগমা ডি আলফা বাই এপসাইলন নট, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা তো সিগমা ডিএস করছি কেন, আমি তো ডিএস করিনি, আমি তো ডি আলফা ধরেছি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুটো দেখো সেম, তাহলে এটাকে লিখবো টু ইন্টিগ্রেশন অফ ই ডি আলফা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আলফা, আলফা না সিগমা ডি আলফা বাই এপসাইলন নট। তো দেখো টু ইন্টু ই, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডি আলফা ইকুয়াল সিগমা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন অফ ডি আলফা বাই এপসাইলন নট, ডি আলফা কেটে গেল, তাহলে দেখো টু এপসাইলন নট ইকুয়ালস টু সিগমা বাই টু ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, তাহলে ই ইকুয়ালস টু কি বেরোলো সিগমা বাই টু এপসাইলন নট। ঠিক আছে, কেন এই দুটো সেম হলো দেখো তো, দেখো এটা শুধু ডান দিকে আর এটা শুধু বাঁ দিকে, হ্যাঁ এটা শুধু ডান দিকে আর এটা শুধু বাঁ দিকে, আর কোনো ফারাক নেই। ঠিক আছে, সে যাই হোক না কেন, আর একটা জিনিস এখানে, একটা জিনিস খেয়াল করে দেখো যে এ, এটা তো আর দূরত্বে আছে, দেখো আর বলে কিছু এখানে নেই, তাহলে বিন্দুটা এই অসীম দীর্ঘ পাতের থেকে কতটা দূরত্ব অবস্থিত তার উপরে ই নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এখানে নোট করবে একটা জিনিস, লিখে দেওয়া আছে যদিও বা, যে আর এর ওপর ই এর মান নির্ভরশীল নয়। বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের কেস। এবার এর উপরে বেস করে আমি এটা গ্রাফটাও দেখে নেব, আগে এটা ছবিটা পাঠাই। হ্যাঁ, তো দেখো, আচ্ছা এইটা, এটা বোঝা গেল, এটার গ্রাফটা ড্র করবো, দেখো এবার গ্রাফ। দেখো আমি যদি পাথটাকে ধরে নিই, যে পাথটা, আমি এটাকে একটা সংখ্যা রেখা ধরছি, সংখ্যা রেখা ধরলাম, পাথটা জিরো বিন্দুতে আছে, আর এটা ধনাত্মক এক্স অক্ষ, আর এটা ঋণাত্মক এক্স অক্ষ। ঠিক আছে, দেখো আমি যত দূরে যাব এক্স এর মান যত বাড়বে ডান দিকে, ই এর মান কি হবে বলতো, ই এর মানের কোনো চেঞ্জ হবে না, সিগমা বাই টু এপসাইলন নটই থাকবে, কিন্তু ডাইরেকশনটা হবে ডান দিকে। আর যত বাদিকে যাব তত ই এর মান কি হবে বলতো, সিগমা সিগমা বাই টু এপসাইলন নট, ই এর মানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু কোন দিকে হবে, লেফটে। তাহলে এই দুটোর যদি গ্রাফ ড্র করি, দেখো দেখো ই এর মান কি, ই তো ইকুয়ালস টু সিগমা বাই টু এপসাইলন নট, তার মানে কি ই এর মান এক্স এর উপর ডিপেন্ড করে না, তুমি এই পাথ থেকে কতটা দূরত্বে যাচ্ছ তার উপর ডিপেন্ড করে না। তাহলে আমার প্রশ্ন ছিল যে পাথ থেকে আমি যত এক্স এর দিকে ডান দিকে যত এগোবো তত ই এর মান কি হবে, তো ই এর মানের কোনো চেঞ্জ হবে না, ই এর মান সিগমা বাই টু এপসাইলন নট থাকবে, কিন্তু ডাইরেকশনটা হবে এইদিকে ই এর। আর বাদিকের ক্ষেত্রে হচ্ছে সেম, যত পেছনে যাবে ই এর মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু ডাইরেকশনটা থাকবে উল্টো দিকে। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, হ্যাঁ আমি যদি গ্রাফ ড্র করি, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ এদিকে দেখো, তো এটা ধরে নিলাম ই, এটা ধরে নিলাম আর, তাহলে একদম জিরো বিন্দুতে এটা হয়ে যাবে এইদিকে সিগমা বাই টু এপসাইলন নট, আর এটা হয়ে যাবে এইদিকে মাইনাস সিগমা বাই টু এপসাইলন নট। বুঝলে, এটা হচ্ছে গ্রাফটা। এবার এটা রিলেটেডই একটা প্রবলেম আছে, মানে একটা অঙ্ক আছে, এটা খাতার নোটেও আমি দিয়েছি, এখানেও দিচ্ছি, ভালো করে খেয়াল করো প্রবলেমটা। দেখো স্নেহা, তাহলে আমি এটা একটা পাত, এটা একটা পাত, দুটো পাত, ঠিক আছে, তো আমি এটাকে এরকম ভাবে আঁকলে হয়তো বুঝতে পারবে না, এটা 3D আঁকলাম, ঠিক আছে, ধরে নাও দুটো পাত এরকম ভাবে আছে, একটা এরকম একটা এরকম, দুটো পাত, ঠিক আছে। তো এই দুটো পাতে এখানে প্লাস সিগমা এ, এখানে প্লাস সিগমা বি, ঠিক আছে। এবার বলেছে রিজিয়ান হচ্ছে রিজিয়ান 1, রিজিয়ান 2, রিজিয়ান 3, বলেছে তোমাকে ই এর মান বার করতে হবে, E1 কত, E2 কত, আর E3 কত।
এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, প্রশ্নটা কি বোঝা গেল? তো দেখো কিভাবে করবো। এটা প্লাস, এটার ক্ষেত্রে দেখো ই এদিকে, এটার ক্ষেত্রে ই এদিকে। আমি না ঘিঞ্জি করলাম না, আমি পরিষ্কার রাখার জন্য এরকমই করলাম। এটাও দেখো প্লাস, এটার ক্ষেত্রে ই এদিকে, এটার ক্ষেত্রে ই এদিকে। আমি কি বলেছি দূরত্বের উপর ডিপেন্ড করে না, তাহলে কি সিগমা এর জন্য ইটা শুধু এখানে থাকবে, এখানে থাকবে না, এইখানেও থাকবে। ঠিক আছে, এটাও এখানেও থাকবে। ঠিক একইভাবে লালটার জন্য এখানেও থাকবে, থাকবে তো। তাহলে দেখো আমি প্রথমে লালটার জন্য বার করছি সিগমা বি, সিগমা বি না সরি ইবি, ইবি, ইবির ফর্মুলা কি জানো তো, সিগমা বি বাই 2 এপসাইলন নট। আর ইএ সিগমা এ বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, ধরো তুমি ফার্স্ট রিজিয়নটা দেখো, ফার্স্ট রিজিয়ন দেখো ই এর মান দুটোই বাদিকে আছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? দুটো যোগ হবে, একই সেম ডাইরেকশনে আছে। তাহলে দেখো সিগমা এ বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বি বাই 2 এপসাইলন নট, তাহলে 1/2 এপসাইলন নট নিয়ে নাও, তাহলে হয়ে যাবে কত, সিগমা এ প্লাস সিগমা বি। সেকেন্ড রিজনটা দেখো মাঝখানে, দেখো একটা ডান দিকে আছে একটা বাদিকে আছে, তাহলে একে অপরকে কি করে দেবে, মাইনাস করার চেষ্টা করবে। তাহলে আমি ধরে নিচ্ছি 1/2 এপসাইলন নট, ধরে নিচ্ছি সিগমা এ মাইনাস সিগমা বি। এখানে এটাও হতে পারতো সিগমা বি বাই সিগমা এ, আমি তো জানি না কার মান বেশি কার মান কম, তার জন্য আমি যে কোনো একটা ধরে নিচ্ছি। ঠিক আছে, 3 নাম্বার রিজিয়নে, বলো 3 নাম্বার রিজিয়নে যোগ হয়ে যাবে, বুঝলে? দেখো তো এই জিনিসটা বোঝা গেল কিনা। স্নেহা এটা বুঝলে? ঠিক আছে, এরপরে দেখো ফলো। আর এটার উপর নির্ভর করে পরে ক্যাপাসিট্যান্সও কাজে লাগবে। ঠিক আছে, ফলো। অসীম দীর্ঘ আহিত ফলক, অসীম দীর্ঘ আহিত ফলকের ই নির্ণয়। একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি একটা ফলক নিয়েছো, সেই ফলকের আধান আছে, আধান তো না, অসীম দীর্ঘ যেহেতু আমাদের কি করা থাকবে, আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া থাকবে, সিগমা দেওয়া আছে। তো দেখো এই আধানটা কিন্তু পেছনেও থাকবে, পেছনের রিসেতেও কিন্তু আধান আছে। তো একটা জিনিস খেয়াল করবে যে আমি যদি এই এরকম একটা বিন্দুতে নিই, আমি একটা যদি এরকম একটা বিন্দুতে এ বার করতে চাই, সরি এ, এ বিন্দুতে যদি আমি ই বার করতে চাই, তাহলে সেই এর উপরে এই প্রথম দিকটার, প্রথম দিকে প্রথমের তলটার প্রভাবও থাকবে, পেছনের তলটার প্রভাবও থাকবে। বলতো প্রথমের তলটার প্রভাব যদি এ বিন্দুতে থাকে, তাহলে ই এর মান কত হবে প্রথমের তলটার জন্য, এই সামনের তলটার জন্য ই এর মান কত হবে? অসীম দৈর্ঘ্য তলের জন্য কি হয় ই এর মান, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস, পেছনের তলটা দেখো অসীম দীর্ঘ তল। এদিকে দেখো স্নেহা, আগে আমরা কিন্তু এরকম একটা পাত ধরে নিয়েছিলাম, পাত, অসীম দীর্ঘ পাত। অসীম দীর্ঘ পাতের জন্য ই এর মান সিগমা বাই 2 এপসাইলন নট,
ঠিক আছে, এবার তাহলে ফলক মানে কি, দুদিকে দুটো পাত আছে, সামনে একটা পাত পেছনে একটা পাত, তাহলে সামনের পাতের জন্য এ বিন্দুতে সিগমা বাই টু এপসাইলন নট, পেছনের পাতের জন্য এই বিন্দুতে সিগমা বাই, তাহলে এটা হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট শুধু ইটা। বুঝলে কিনা বলো? দেখো এখানে ই এর মানটা দূরত্বের উপর নির্ভর করে না, তাই কে সামনে আছে কে পেছনে আছে নির্ভর করে না, কোন দিকে যাচ্ছে ইটা, ইটা দেখো এখানে ওখানেও প্লাস, প্লাস হলে কি হয় বাইরে বেরায়, তাই এই লালের জন্য যদি এদিকে আসে এই পেছনের লালের জন্য এদিকেই আসবে, তার জন্য অ্যাড হয়ে যাবে। থার্ড রিজিয়ান আর ফার্স্ট রিজিয়ানটা, ফার্স্ট রিজিয়ান ওয়ান আর রিজিয়ান থার্ড, আগে যে কেসটা করলাম তার, বুঝলে? হুম।